আচ্ছা, জাভায় প্রোগ্রামিং করছেন আগে কে কে? মানে হালকা কথা হলো কিছুটা জাভা করছেন। আচ্ছা, জাভা না করলেও বেসিক প্রোগ্রামিং তো মোটামুটি সবারই করা হয়েছে। আচ্ছা, ভেরিয়েবল সম্পর্কে আপনাদের ধারণা কি? ভেরিয়েবল বলতে কি বোঝায়? এটা তো কমন জিনিস হয়ে যায় বেশি। তাও আর বলেন। ভেরিয়েবল একটা স্টোর রাখলাম আমি। আচ্ছা, ভেরিয়েবল কয় ধরনের হতে পারে? অনেক প্রকার, স্ট্রিং হতে পারে, ইন্টিজার। না না, ওটা ভেরিয়েবলের টাইপ জিজ্ঞেস করছি। কারো জানা আছে? রেফারেন্স টাইপ আর একটা হচ্ছে যে এই টাইপ তিন না, ডাটা টাইপের কথা বলে নিতে আমি। ভেরিয়েবল কালার গ্লোবাল বলতে আসলে কিছু নাই। মানে জাভার টার্ম যদি আপনি চিন্তা করেন, আছে তিন ধরনের। একটা হলো লোকাল ভেরিয়েবল, তারপর ইনস্ট্যান্স ভেরিয়েবল, আর একটা হলো স্ট্যাটিক ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল হলো সেগুলো যেগুলো আপনার মেথডের ভিতরে আপনি ডিক্লেয়ার করেন। মানে মেথডের ভিতরেই শুধু এগুলো অ্যাক্সেস করা যাবে, মেথডের বাইরে অন্য কোথাও থেকে যদি আপনি ভেরিয়েবলটা খুঁজতে চান ওখানে পাবেন না, যদি অ্যাক্সেস না থাকে আর কি। তো ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো হলো যেগুলো ফিল্ড লেভেলে থাকে, ক্লাস ডিক্লারেশনের পরে, ক্লাস ডিক্লারেশন পরে এবং আপনার মেথডের বাইরে। তো আমরা যদি একটা বেসিক, হ্যাঁ বুঝি নেই, হ্যাঁ প্রপার্টি হিসেবে অনেকটা এরকম। আর স্ট্যাটিক ভেরিয়েবল মানে হলো যেটা আগে স্ট্যাটিক কিওয়ার্ডটা লেখা থাকে। তো একটা ভেরিয়েবল স্ট্যাটিক কেন ডিক্লেয়ার করা হয় বা স্ট্যাটিক ডিক্লেয়ার করে আমার সুবিধাটা কি হয়, মানে কেন আমি একটা ভেরিয়েবলকে স্ট্যাটিক করলাম, বুঝে নেই? আচ্ছা, মানে কথা হলো অনেক সময় আমাদের কোনো ক্লাসের ভেরিয়েবল যদি অন্য ক্লাসকে আমি ইউজ করতে যাই, ওই ক্লাসের অবজেক্ট তৈরি করেই তো আমাদের ইউজ করতে হয়। কিন্তু আপনি যদি কোনো একটা ভেরিয়েবলকে আমি স্ট্যাটিক ডিক্লেয়ার করি, তাহলে আমার আর ওই অবজেক্ট তৈরি করার ঝামেলাতে যাইতে হয় না। আমি ক্লাসের ডট দিয়ে আমি সাথে সাথে ওই ভেরিয়েবলটা ইউজ করতে পারতেছি। আচ্ছা, এর মধ্যে আরেকটা হলো স্ট্যাটিক, যেটা ওয়েব অ্যাপ্লিকেশনে সাধারণত এটা আমি নিজেই, একটা হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য স্ট্যাটিক, কিন্তু এটা কিন্তু প্রতি ইউজারের জন্য একটা তা না। ওটা কিন্তু আমি যেমন অনেক সময় একটা জিনিস দেখবেন, একই টার্ম আপনার এক এক কনটেক্সটে ওটার মিনিং অন্যরকম। যেমন আপনার ওয়েব অ্যাপ্লিকেশনে হয়তো স্ট্যাটিকের মিনিং ওই রকম হতে পারে, কিন্তু জাভাতে বা কোডিং কনসেপ্টের ক্ষেত্রে আপনি যদি স্ট্যাটিকের কথা চিন্তা করি, তো ওই উনি যেটা বলেন ওই কারণেই আমরা স্ট্যাটিকটা ইউজ করাই, যাতে আমরা কোনো একটা ক্লাসের অবজেক্ট তৈরি করা ছাড়া ওই ভেরিয়েবলটা ইউজ করতে পারি। সেই জন্যই আমি ওই ভেরিয়েবলটাকে স্ট্যাটিক ডিক্লেয়ার করি। সেটা ঠিক আছে, ওটা বলতেছি আমি, যেটা বলতেছি স্ট্যাটিকটা সাধারণত যেটা স্টোর করে রাখে, সাধারণত হচ্ছে একটা অ্যাপ্লিকেশন বেসিস। আই মিন আমি একটা ভ্যালু স্টোর করে রাখলাম, সেটা ইচ্ছা করলে আপনি ওইটা হচ্ছে অন্য একটা পিসি থেকে ওই অ্যাপ্লিকেশনে কেউ যদি অন্য হিট করে, তাহলে সে আমি যে ভ্যালুটা পুশ করলাম সেই ভ্যালুটা সে ওইখান থেকে সেই করতে পারে। অনেকটা তো একই কথা হলো। সেটা আমি বলতেছি এরকম না যে এক একটা ইউজার বা এক একটা সেশনের, মানে এটা ভ্যালু ভেরি করবে না, আপনার একটাই ভ্যালু থাকবে। যেই যতটাই দেখ, ফাইনালি লাস্ট যে ভ্যালুটা আছে স্ট্যাটিক দিয়ে কল করলে আমি ভ্যালু কিন্তু ওইটাই পাইতেছি। আচ্ছা, তো ডাটা টাইপ কয় ধরনের আছে? দুই ধরনের। প্রথমত দুই ধরনের। স্ট্রিং ইন্টিজার তো এগুলো একটা ডাটা টাইপের একটা প্রকারের মধ্যে পড়ে। মেইনলি ডাটা টাইপ হলো দুই ধরনের, একটা হলো প্রিমিটিভ আর একটা হলো রেফারেন্স টাইপ বা ইউজার ডিফাইন্ড টাইপ। তো প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে ওই ডাটা টাইপগুলো আমরা নিজেরা ডিক্লেয়ার করি না, জাভা থেকে তো আমাদের প্রিডিফাইন্ড কিছু ডাটা টাইপ দেওয়া থাকে যে এই ডাটা টাইপের মধ্যে এই ধরনের ডাটাগুলো রাখা যায়। ওই ধরনের ডাটা ইউজ করে আমরা শুধু যেই ডাটা টাইপের সাথে সেই ধরনের ভ্যালুগুলো রাখতে পারি। একটা ভ্যালু আলাদা আছে, যেমন ইন্টিজারের ক্ষেত্রে আপনি শুধু ইন্টিজার ডাটাগুলো রাখতে পারবেন, এছাড়া ফ্লোটের ক্ষেত্রে ফ্লোট ডাটা। তো ইউজার ডিফাইন্ড টাইপ হলে আপনার যখন ইউজার ডিফাইন্ড প্রিমিটিভ যে ডাটা টাইপটা আছে, ওই ডাটা টাইপ দিয়ে যখন আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল হয় না, তখনই আমরা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপের কাছে যাই। তো ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ নিয়ে ডিটেলসে আপনার ওপি কনসেপ্টগুলো নিয়ে যখন আলোচনা হবে তখন আরও ডিটেলসে আলোচনা করব। তো প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে এগুলোই, যেমন ইন্টিজার, ফ্লোট, ডাবল, লং যা আছে আর কি। আচ্ছা, তো জাভাতে বা অন্যান্য যে কোনো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ, সব ল্যাঙ্গুয়েজেই লুপিং কনসেপ্ট তো মোটামুটি সব সেম। কিছু কিছু থাকতে পারে যেগুলো আলাদা, অন্যগুলো ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আলাদা কোনো লুপিং কনসেপ্ট আছে নাকি আমার তো জানা নেই। কিন্তু জাভাতে কয়টা লুপিং কনসেপ্ট আছে কারো কি জানা আছে?
জাভাতে লুপিং কনসেপ্ট হচ্ছে চারটা। চারটা। একটা হলো নর্মাল ফর, আরেকটা হলো হোয়াইল লুপ, আরেকটা হলো ডু হোয়াইল, আরেকটা হলো ফর ইচ লুপ, বা এটাকে অন্যভাবে আপনার ইনহ্যান্সড ফর লুপও বলা হয়। এটা তো ফরেস্ট তো সব সিশারও আছে। হ্যাঁ সিসাবে আছে, তো ল্যাঙ্গুয়েজের তো অভাব নাই, সিসাব আছে, আরো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, হইতে পারে অন্য জায়গায় অন্যরকম ভাবে থাকতে পারে, তো সব ল্যাঙ্গুয়েজ সিটির সম্পর্কে তো আমার আইডিয়া নেই, এই জন্য বলতে জাভা চাচ্ছি। স্ক্রিপ্ট আই থিংক এটা সব ল্যাঙ্গুয়েজে আছে। জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্টিং যেটা ফরেজ মানে নাই আমার মনে হয় কোনো ল্যাঙ্গুয়েজ আছে। যাক আপাতত আমরা জাভাতে যেহেতু আছে ওইখানেই থাকি, তো অন্য ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স সম্পর্কে যদি আইডিয়া নেই ওগুলো নিয়ে কমেন্ট করা যাবে না। কথা নাই বলি। আচ্ছা, তো হোয়াইল লুপ সম্পর্কে তো মোটামুটি সবারই আইডিয়া আছে। হোয়াইল লুপ কি একটা কন্ডিশন থাকবে, কন্ডিশন ফুলফিল হলে আপনার ভিতরের কাজটা চলবে, যদি ফুলফিল না করে তাহলে চলবে না। আর ডু হোয়াইল লুপে কাজটা এক্সিকিউট করে দেন আগে এক্সিকিউট করবে আপনার কন্ডিশন ট্রু হোক আর ফলস হোক, আপনার যে কন্ডিশনটা আপনি দিবেন ওটা এক্সিকিউট সে করবেই। তারপরে সেই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সে পরের বার আবার করবে, নাহলে করবে না। আর ফর লুপের ক্ষেত্রে প্রথম যে ইনিশিয়ালাইজেশনটা আছে, এখানে তিনটা স্টেপ আছে। প্রথমটা হলো ইনিশিয়ালাইজেশন, তারপরটা কি জিনিসটা লিখলে বানানো যাবে। প্রথমে আমি ইনিশিয়ালাইজেশন করি, যে কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার উপরে যদি করা থাকে, ডাটাটা এখানে ডিক্লেয়ার না করে আমি শুধু ভ্যারিয়েবলের একটা ইনিশিয়াল ভ্যালু কোথা থেকে শুরু হবে ওই মানটা এখানে দেওয়া হয়। আর এরপরে যেটা হলো সেটা হলো কন্ডিশন, মানে আমার এই লুপ মানে কি, লুপ যে মানে কি রিপিটেড টাস্ক, একটা টাস্ক আপনার কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। তো আপনার যদি কন্ডিশন কোনটা না জানেন, এটা তো আনলিমিটেড কখনোই শেষ হবে না। তো ইনফিনিটি লুপ যাতে না হয় এই জন্য কন্ডিশন দেওয়া হয় একটা নির্দিষ্ট লেভেলে যাওয়ার পর, যাতে আমার এই লুপটা ব্রেক করতে পারে। তারপরটা হলো আপনার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, সবসময় যে ইনক্রিমেন্ট হবে না, ডিক্রিমেন্ট হতে পারে। তো এরকম লুপের ভিতরে যে স্টেটমেন্টগুলো থাকবে, এরকম ইনিশিয়াল ভ্যারিয়েবল থেকে প্রত্যেকবার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যাই হোক ওটা চেঞ্জ হয়ে যতক্ষণ আমার কন্ডিশন ট্রু থাকবে ততক্ষণ আমার এই লুপটা চলতে থাকবে। আর ফর ইচ লুপ যেটা, এটা কিন্তু আপনি আবার সব জায়গায় ইউজ করতে পারবেন না। এই জিনিসগুলো মোটামুটি যে কোনো রিপিটেড টাস্কের ক্ষেত্রে ইউজ করা যায়। কন্ডিশন বসাতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো ইনক্রিমেন্ট করতে পারেন, আবার ডিক্রিমেন্টও করতে পারেন। কিন্তু ফর ইচ লুপকে আপনি আপনার ইচ্ছা মতো আবার মডিফিকেশন করতে পারবেন না। যে প্যাটার্ন আছে ওই প্যাটার্ন অনুযায়ী সে যাবে। আপনি যদি চান আর উল্টা ঘুরাইতে, সে উল্টা করবেন না, সে নিজের মতো যেটা করার কথা ওটাই করবে। এবং ফর ইচ লুপ সবসময় ইউজ করা হয় আপনার কালেকশন ডাটাটাইপের ক্ষেত্রে, যেখানে একটা লিস্ট আছে বা অ্যারে আছে অথবা অ্যারে লিস্ট আছে, যে কোনো একটা কালেকশন যদি থাকে ওই কালেকশনের মধ্যেই আমার ফর ইচ লুপটা ইউজ করা হয় শুধুমাত্র ইটারেট করার জন্য, ডাটাগুলো আমি যাতে দেখতে পারি প্রত্যেকটার ক্ষেত্রে। কিন্তু আপনি যদি বলেন যে কন্ডিশন এটা হইলে তারপরে এটা চলবে, তো এটার ক্ষেত্রে ফর ইচ লুপে আলাদাভাবে কন্ডিশন বসানো যায় না। প্রথমে আপনার শুধু দেখাই দিতে একটা টেম্পোরারি একটা ভ্যারিয়েবল নেবেন, যে ভ্যারিয়েবলটা আপনার দেখাই দিতে হবে যে আমার কোন কালেকশনের ভিতরে যাবে। দেখাই দিলে তারপরে আপনি যে টেম্পোরারি ভ্যারিয়েবল নিয়েছেন ওটাকে যদি প্রিন্ট করেন, দেখবেন ইটারেট করে করে আলটিমেটলি সবগুলো ভ্যালু কিন্তু আমার আউটপুটে দেখাই দিচ্ছে, কালেকশনের মধ্যে যে ডাটাগুলো থাকে। একটা অবজেক্ট নিয়ে ওটার মধ্যে যে সমস্ত এইগুলো আছে, হ্যাঁ, হচ্ছে প্রপার্টিজগুলো এগুলো আমরা এই করতে পারি, ইটারেট করে। আচ্ছা, তো ফর ইচ লুপের উদাহরণ দেওয়ার জন্য আমার কালেকশনের আগে আলোচনা করতে হবে। কালেকশন নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে তো ফর ইচ লুপের উদাহরণ দিয়ে লাভ নাই। তো আগে আমরা নেক্সট ক্লাসে কালেকশন নিয়ে আলোচনা করবো, তারপরে ফর ইচ লুপ দেখতে হবে। কারণ কালেকশন ছাড়া তো আপনার ফর ইচ লুপ আপনি ইউজ করতে পারবেন না, আগে কালেকশন তারপরে ফর ইচ লুপ। ঘুরবেই না। হ্যাঁ, তো আমরা এখন যেই কনসেপ্টগুলো এই পর্যন্ত আলোচনা করলাম ওই জিনিসগুলোর প্র্যাকটিসে যাইতে হবে আর কি। তো আমরা এই পর্যন্ত যে জিনিসগুলো আলোচনা করা হয়েছে এগুলো যদি একটু কেউ সামারি টানেন তাহলে একটু ভালো হয়। প্রথমে আমরা কি আলোচনা করছিলাম, ভেরিয়েবল নিয়ে। তো ভেরিয়েবল নিয়ে প্র্যাকটিসে কিছু না, ভেরিয়েবল তো আপনি সবসময় যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে আপনার ভেরিয়েবল লাগবেই। যে ধরনের ভেরিয়েবল আপনি ইউজ করবেন না কেন, আপনার ভেরিয়েবল ছাড়া কোনো কোডই লিখতে পারবেন না।
ভেরিয়েবল লাগবে, কারণ কোড মানে হলো যে কোনো একটা ভেরিয়েবল নিয়ে আপনি কোনো একটা কিছু রাখতেছেন, ওটা চেঞ্জ হইতেছে বা একটা কাজ করতেছে ভিতরে, তো ভেরিয়েবল আপনার সব ক্ষেত্রে লাগতেছে। তো ডাটা টাইপ আপনার কাজ করার ক্ষেত্রে আপনার সুবিধা অনুযায়ী আপনি ডাটা টাইপ ইউজ করবেন। আপনি যেই ধরনের কাজ করতেছেন ওটার সাথে যেটার প্যাটার্ন ম্যাচ করে সেই ডাটা টাইপ আমরা এখানে ইউজ করব। তো আচ্ছা, লুপিং কন্ডিশনের মধ্যে আমরা কি কি আলোচনা করছি? হোয়াইল, ডু হোয়াইল, ফর আর ফর ইচ লুপ। আচ্ছা, ফর লুপ আর কি আছে? আচ্ছা, কন্ডিশনাল স্টেটমেন্ট কয় ধরনের আছে? ইফ আছে, ইলস আছে, এলস আছে। ইফ এলস ইফ এগুলো একটা একই রকম ধরে, বা নেস্টেড ইফ যদি আমি চিন্তা করি, সুইচ কেস আছে, এই দুইটা ছাড়া আর একটা আছে, জানা আছে এটা? টার্নার অপারেটর যেটা বললাম, ওটা তেমন একটা ইউজ করা হয় না, কিন্তু অনেক সময় শর্টকাট কাজের জন্য আপনি ইউজ করতে পারেন। টার্নার অপারেটরটা দেখতে অনেকটা এরকম, কোশ্চেন মার্ক আর কোন, হ্যাঁ ওটা সব হলে মানে আপনার কন্ডিশনটা এখানে থাকবে, তো এটা যদি কন্ডিশনটা যদি ট্রু হয় এই রেজাল্টটা, ফলস হলে এই রেজাল্টটা। হ্যাঁ এখানে কন্ডিশন 2 এর মধ্যে যে জিনিসটা আপনি চান ওটা ওই স্টেটমেন্টটা লিখবেন, আর ফলস হলে যে স্টেটমেন্টটা চান এটা কোলনের পরে। তেমন একটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিন্তু এটি ইউজ হয় না, কিন্তু কনসেপ্ট তো আছে। তো কনসেপ্ট আছে যখন জেনে রাখতে সমস্যা নেই, লাগতেই পারে। কারণ হতে পারে আপনি কোনো একটা লাইব্রেরি বা কোনো কারো কোড পড়তেছেন, কেউ হয়তো ইউজ করছে, কমে, কিন্তু ধরেন আপনার এখন দিন দিন অ্যাপ্লিকেশন গুলা এত কমপ্লেক্স হইতেছে, এরকম সিম্পলিফাই করে আপনার সব জিনিস কিন্তু করা যায় না। হ্যাঁ, অনেক সময় দেখবেন আপনার অনেকগুলা কন্ডিশন ইউজ করতে হইতেছে, অনেকগুলা লুপ ইউজ করতেছে, একটা লুপের ভিতরে ধরেন 10-12টা লুপও অনেক সময় ঢুকে যেতে পারে, অ্যাপ্লিকেশনের কমপ্লিসিটি যদি ওই রকম থাকে। তো খুব কমই দেখবেন আপনি অন্য কারো, মানে যারা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে তাদের কোডগুলো যদি দেখেন, কারণ ওপেন সোর্সে তো সব গিটহাবে অ্যাভেলেবল, যে কারো করিতে আপনি চালিয়ে দেখতে পারেন। তো ওখানেও কিন্তু দেখবেন এই টার্নার অপারেটরটা তেমন একটা কেউ ইউজ করে না। অন্যান্য যেগুলো আছে সুইচ কেস অথবা ওয়েব অ্যাপ্লিকেশন যদি জেডিবিসি টেমপ্লেট ইউজ করে তাহলে অনেক ইউজ করা হয় টার্নার অপারেটর। জেডিবিসি টেমপ্লেট ইউজ করে। আপনারা এখানে কন্ডিশনের কন্ডিশন হ্যাঁ, যেমন আপনার এখানে কন্ডিশনে কিন্তু আপনি একটাই দিতেছেন, একটা দিয়ে কাজ করছেন। আপনার যদি মাল্টিপল কন্ডিশন থাকে তাহলে কিন্তু কিছু করার নেই। তো এখানে এটা শুধু আপনার সিঙ্গেল কন্ডিশনের জন্য আমাদের সুবিধা বেশি দিবে আর কি। কখনো যদি এরকম সিচুয়েশন আসে যেটাতে আপনার একটা সিঙ্গেল কন্ডিশন আছে, এই কন্ডিশন দিয়ে আলাদা আলাদা 2 ধরনের আউটপুট, তো 3 ধরনের যদি আউটপুট থাকে তাহলেও আপনি এটা ইউজ করতে পারবেন না, 2টার বেশি যদি হয়ে যায়। কারণ এটা তো শুধু 2টাই সাপোর্ট করতে পারবে, হয় ট্রু হলে এটা, ফলস হলে এটা। ওই কন্ডিশন বাদ দিয়ে যদি অন্য কোনো কন্ডিশন আবার ওটার সাথে চলে আসে, তখন আপনার নর্মাল ইফ এলস বা নেস্টেড ইফে চলে আসতে হবে, অথবা আপনি অন্য কোনো স্টেটমেন্ট যদি ইউজ করেন। এটা ভাই মনে আজকে ইউজ করে কোনটা? টার্নার অপারেটর। আচ্ছা দাঁড়ান একটু, তো জাভাতে যারা কাজ করছেন আগে, তারা তো মোটামুটি ইক্লিপ্সে কীভাবে নতুন করে একটা প্রজেক্ট তৈরি করতে হবে ওটা সম্পর্কে কিছুটা হলে আইডিয়া আছে। তো এখানে ইন্টেলিজেন্ট আইডিয়ার সাথে জাভা ইক্লিপ্সের তেমন কোনো ডিফারেন্স নেই, একই। আপনি খালি নতুন জাভা একটা প্রজেক্ট তৈরি করবেন বা সেটাই, শুধুমাত্র কিছুটা ইন্টারফেসের ডিফারেন্স আছে। আপনি যখন ইনিশিয়ালি যে কোনো একটা প্রজেক্ট তৈরি করবেন জাভার, তা আপনার কোনো ক্লাস টাস কিছু থাকবে না, শুধু প্রজেক্টের নামের সাথে একটা প্যাকেজ এখানে দিয়ে দিচ্ছে। তা আপনার যদি কোনো ক্লাস তৈরি করতে হয়, তো ইনিশিয়ালি ডিফল্ট যেটা থাকে ওটাতে আপনি নিতে ক্লিক করে জাভা ক্লাস একটা তৈরি করবেন। তো ইক্লিপ্সে কিন্তু অনেকটা সেমই, আপনি যে ধরনের ক্লাসই তৈরি করতে চান। আচ্ছা, তো জাভার নেমিং কনভেনশনের সাথে কে কে পরিচিত আছেন? কারণ অন্যান্য ল্যাঙ্গুয়েজের নেমিং কনভেনশন আর জাভার নেমিং কনভেনশন কিন্তু কিছুটা একটু ডিফারেন্স আছে। ভেরিয়েবলের ক্ষেত্রে নেমিং কনভেনশন কি রকম হওয়া উচিত বলেন? আন্ডারস্কোর দিতে পারেন, কিন্তু সবচেয়ে বেশি প্রেফার যেটা করা হয় সেটা হলো আপনার ক্যামেল কেস। ভেরিয়েবলের নাম লেখার ক্ষেত্রে ক্যামেল কেসটা বেশি প্রেফার করা হয়, বেশিরভাগ ডেভেলপাররা কিন্তু ক্যামেল কেসই ইউজ করে। মানে ক্যামেল কেস মানে হলো আপনার প্রথম অক্ষর ছোট হাতের,
যেমন আচ্ছা ভালো করেছে। মোবাইলের এম বড় হাতের পরবর্তী যে ওয়ার্ডগুলো আপনার সাথে যুক্ত হবে ওইটার অক্ষরটা বড় হাতে শুরু হবে। তো ভেরিয়েবলের নাম এবং মেথডের নামের ক্ষেত্রেও কিন্তু এটা সেম। এই ধরনের প্যাটার্নটাকে আপনার বলা হয় ক্যামেল কেস। প্রথমটা ছোট, মাঝখানে যতগুলো ওয়ার্ড যুক্ত হবে ওটার প্রত্যেকটার প্রথম অক্ষর আপনার বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে। আর ক্লাসের নামের ক্ষেত্রে জিনিসটা আলাদা। ক্লাসের নামের অক্ষর সবসময় বড় হাতেরই প্রেফার করা হয়। সেই ক্ষেত্রে যে কেসটা ইউজ করে ওটা হলো প্যাসকেল কেস বলা হয় ওটারে। যেমন আপনি একটা ক্লাসের নাম যদি রাখেন স্যাম্পল ক্লাস, তাহলে স্যাম্পলের এস বড় হাতের, ক্লাসের সি বড় হাতের, মানে প্রথম অক্ষর তো বড় হাতে থাকবেই, পরবর্তীতে ওই নামের সাথে যতগুলো ওয়ার্ড যুক্ত হবে সবগুলাই প্রথম অক্ষর বড় হাতের দিয়ে শুরু হবে। আর ভেরিয়েবল বা মেথড বা যাই আপনি রাখেন, তো কোড লেখার সময় সবার একটা জিনিস খেয়াল রাখবেন, যারা আগে করছেন, অনেকে তো অ্যাপ্লিকেশন যেহেতু ডেভেলপ করছেন ওখানে একটা গুড প্র্যাকটিস বলে জিনিস আছে। কারণ আপনি একটা জিনিসের ভেরিয়েবলের নাম চাইলে আপনি অনেক কিছুই রাখতে পারেন, কিন্তু কোড এমনভাবে লিখতে হবে যাতে 10 বছর পরেও আপনি আসে যদি কোডটা দেখেন তাহলে আপনি আপনার কোডটা অন্তত চিনতে পারবেন। কিন্তু ইচ্ছা মতো যদি লিখে রাখেন এবিসিডি দিয়ে, আপনি এখন জানেন, আপনার মাথায় এখন হয়তো চিন্তাধারা আছে আপনি যদি কী কাজ করতেছেন, কিন্তু 1 বছর লাগবে না, আপনার 4-5 দিন পর আসেই যদি আপনাকে কোডটা দেওয়া হয় আপনি নিজেও চিনতে পারবেন না আপনি ওই কোডে কী লিখছেন, যদি ঠিক মতো আপনি ভেরিয়েবলের নামগুলো না রাখেন। কারণ মানুষের সবসময় একই জিনিস তো মাথার মধ্যে থাকে না। কাজ করার সময় এই জিনিসটা খেয়াল ছিল যে আমি এই কাজ করতেছি, এই জায়গায় এই জিনিসটা রাখছি, তারপর ওইটা নিয়ে ওইভাবে কাজ করতেছি। কিন্তু ভেরিয়েবলের নামগুলো যদি আমার যেই কাজ যেটা করতেছে ওই ধরনের রাখা হয়, তার কিন্তু আপনার যতদিন পরে আপনি কোডটা দেখেন, যে কেউ দেখলেই কিন্তু বুঝতে পারবে সহজে যে আসলে এখানে কি কাজটা করা হয়েছিল। তো আপনার সাজেশন থাকবে এটাই, কোড লেখার সময় ভেরিয়েবলের নেমিং কনভেনশনগুলো যাতে ক্লিয়ার থাকে, মানে এবিসিডি দিয়ে অন্তত কিছু নাম রাখবেন না, আপনার যাই রাখেন মিনিংফুল ডাটা যাতে অন্তত থাকে। আর মেথডের নামের ক্ষেত্রে মেথডের নামগুলা সবসময় কীরকম হইতে হবে? আচ্ছা, মেথড মানে কি এটা বলেন? ফাংশন বা যে কোনো একটা কাজ সে আপনার করে দেয় আর কি। যেহেতু এটা একটা কাজ করে দেয়, এটার নামটা সবসময় আপনার ভার্ব জাতীয় হইতে হবে, মানে যেটা দেখে আপনার বোঝা যায় যে এটা দিয়ে কোনো একটা কাজ কিছু হইতেছে, যে কাজটা হবে ওই ধরনের একটা কিছু আপনি নামটা ওই ক্ষেত্রে রাখবেন। যেমন আপনার যদি সামেশন করার জন্য কোনো একটা মেথড লাগে, আপনি মেথডের নাম দিলেন সাম, মাল্টিপ্লিকেশনের জন্য মেথড থাকলে আপনি ওই ধরনের নামগুলো রাখবেন। তো মেথডের নামগুলো যদি এরকম থাকে, কারণ হইতে পারে একই মেথডের যে নাম ওই নামের মতো একটা ভেরিয়েবল হয়তো আছে, বা নর্মালি যদি আপনি রাখেন, কিন্তু ভেরিয়েবলের নাম তো সবসময় নাউন আকারে হয়, যাতে একটা জিনিসের নাম আমি জিনিসটা বুঝতে পারছি এটা হলো এই জিনিসটা। কিন্তু মেথড যেহেতু ভার্ব, আপনার নাম একই জিনিস কোডের বিভিন্ন জায়গায় তো ইউজ করার দরকার হতে পারে। তো আপনি যদি এরকম প্যাটার্ন দিয়ে আলাদা আলাদা করে না রাখেন, তো নাউন ভার্ব একসাথে মিশে গেলে পরে আপনি কোনটা মেথড কোনটা ভেরিয়েবল কল করতেছেন আপনার মিক্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু অনেক সময়। তো এই ক্ষেত্রে এই জন্যই নামগুলা সুন্দর মতো রাখলে নিজেরও ঝামেলা কম, পরবর্তীতে আপনার কোড দিয়ে যদি অন্য কেউ অ্যাপ্লিকেশন ডেভেলপ করার চেষ্টা করে বা ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করে, তাহলে তারও তেমন কোনো একটা কষ্ট হবে না। কারণ সবসময় যে একটা অ্যাপ্লিকেশনে একজনই কাজ করবে এমন কোনো কথা নেই। হয়তো আপনি এই পুরো অ্যাপ্লিকেশনটা প্রাইমারি স্টেজে আপনি ডেভেলপ করে রিলিজ করে দিয়েছেন, তো আপনি ধরেন এখন সিনিয়র লেভেলে আছেন, আপনি তার কাজ করবেন না, আপনার আন্ডারে ধরেন আরও 4-5 জন কাজ করবে, কিন্তু তাদের এই কাজটা করার জন্য কোডটা তো অন্তত আগে বুঝতে হবে, তারপরেই তো সেটা নিয়ে ইমপ্রুভমেন্ট বা বাগ ফিক্সিং যে কাজগুলো থাকুক ওগুলো করার চিন্তা ভাবনা করবে। কিন্তু কোড বোঝার জন্য যদি ডকুমেন্টেশন আলাদা করে পড়তে হয়, তাহলে তো ওই ডকুমেন্টেশন বুঝতেই অনেক সময় চলে যাবে। ডকুমেন্টেশন করাটা এটা আগের দিনের কনসেপ্ট ছিল আপনার, কারণ কোড যদি বোঝা না যায় তখন ডকুমেন্ট শেপ নিতে হয় যে আসলে এই মেথডটা দিয়ে আপনি কী বুঝাতে চাইছেন। কিন্তু মেথডের নাম এবং মেথডের ভিতরে জিনিসগুলো যদি সুন্দর মতো বোঝানো থাকে, যে কেউ যদি দেখে বুঝতে পারে, তাহলে তার আমার ডকুমেন্টেশনের দরকার নাই যে আসলে এই মেথডটা দিয়ে আমি কী করছি। নাম দেখলে আমি বুঝতে পারতেছি যে এই মেথড কী হয়েছে, ঝামেলা কম। কিন্তু ডকুমেন্টেশন করা বা কোডের মধ্যে যে কমেন্টিং করা, এটা কিন্তু কোডের কোয়ালিটি আপনার কমায় ফেলে। অনেকগুলো টুলস আছে দেখুন অনলাইনে আপনার কোড টেস্টিং করা, যে আপনার কোডের কোয়ালিটি কীরকম। তো ওই ক্ষেত্রে ওই টুলগুলোতে আপনি যদি কখনো আপনাদের বিভিন্ন রকমের কোডগুলো আপনি
বিভিন্ন রকম মডিফাই করে আপনি টেস্ট করে ট্রাই করে দেখেন, আপনার কোডে যত বেশি কমেন্ট থাকবে কোয়ালিটি সে তত বেশি কম বলবে। মানে সবসময় ইন্সপায়ার করে যাতে আপনি কমেন্ট কম করেন, কারণ এমনভাবে কোড লেখার দরকার নাই যেটা আপনার বোঝানোর জন্য কমেন্ট করতে দিচ্ছেন। আপনি যদি কোড দিয়ে বুঝাতে না পারেন তাহলে এটা ব্যর্থতা ছাড়া কিছু না, কারণ কোড দিয়ে সব কিছু একজন ডেভেলপার কমিউনিকেশন কোডের মাধ্যমেই হবে। আপনি যে কোড লিখবেন অন্য কেউ যাতে দেখে সহজেই বুঝতে পারে, তাহলে আবার যাতে, কারণ ধরেন আপনি একটা কোড লিখছেন তো এমনভাবে লিখছেন যাতে এটা শুধু আপনি ছাড়া দুনিয়ার আর কারো বোঝার সাধ্য নাই। তো জুনিয়র একজন কাজ করতেছে আপনার রুম থেকে ওনার রুমে, ধরেন ডিস্টেন্স অনেক বেশি, আপনি 2 তলায় উনি 1 তলায়, তো প্রত্যেকটা মেথড বোঝার জন্য একবার উপরে উঠতে হবে একবার নামতে হবে। বারবার আপনার জিজ্ঞেস করবে এই মেথডটা কি, আপনি একবার বুঝে দিচ্ছেন সে চলে গেছে, ওই মেথডটা কাজ করছে, পরে আরেকটা মেথড ধরলো ওটা বুঝতেছেন, আবার আপনার কাছে আসবে, আবার জিজ্ঞেস করবে, আবার আপনি বুঝে দিবেন। তো আপনি নিজেও বিরক্ত হয়ে যাবেন, সেও পরে আর ভয়ও জিজ্ঞেস করবে না, সিনিয়র লেভেলের মানুষ জিজ্ঞেস করলে কি না কি মনে করে। তো এই জন্য কোডের প্যাটার্নগুলো ঠিক মতো লিখলেই আর ঝামেলাগুলো কম হয়। নর্মালি হ্যাঁ বুঝেনি এটা এটা হলো ক্লাসের নেমিং ফরম্যাট, যে কোনো একটা ক্লাস। তো জাভাতে তো সব কিছু আপনার ক্লাস দিয়ে করতে হবে, জাভাতে বলেন আপনি সি হিসাবে তো ক্লাস দিয়ে সব কিছু করতে হয়। তো ক্লাসের ক্ষেত্রে একটা নেমিং কনভেনশন আছে, ক্লাসের নেমিং কনভেনশন হলে আপনার প্রথম অক্ষর অলওয়েজ বড় হাতের হতে হবে, এরপরে এই নামের সাথে যতগুলা ওয়ার্ড যুক্ত হবে সবগুলো হবে বড় হাতের। এই নামের প্যাটার্নটা হলো প্যাসকেল কেসের। নেমিং কনভেনশনের জন্য আর কি একটা বুঝি নাই, সেটা হলো ভেরিয়েবল এবং মেথডের ক্ষেত্রে। ভেরিয়েবল এবং মেথডের ক্ষেত্রে ক্যামেল কেস থাকবে, প্রথম অক্ষর ছোট হাতের, পরে যতগুলো ওয়ার্ড যুক্ত হবে ওগুলা বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে। পরেরটা হলো ক্লাসের নামের জন্য। ক্লাসের নাম বা ইন্টারফেসের নামের ক্ষেত্রেও আপনি এই প্যাসকেল কেসই কিন্তু ইউজ করা হয়। শুধুমাত্র ভেরিয়েবল বা মেথড ওই ক্ষেত্রে আপনার ক্যামেল কেসের কাছে যাবেন আর কি। আচ্ছা, ভার্সিটিতে যখন আপনার কন্ডিশনাল স্টেটমেন্ট বা যে কোনো কিছু নিয়ে প্রথম আপনার প্রোগ্রাম লিখছিলেন, আপনার প্রথম কোডটার কথা কার মনে আছে? কোন কোডটা সবার আগে লিখছেন? না কন্ডিশনাল স্টেটমেন্টের কথা বলতেছি, যে কোনো একটা কন্ডিশন চেক করা। একটা এক ধরনের একটা প্রোগ্রাম থাকে যেটা যে কোনো ভার্সিটি বলে, সব ভার্সিটি কমন, এটা সবাই এটা তো আপনার লুপের কথা আসলো, কন্ডিশনাল কথা বলছি। দুটি সংখ্যার ভিতরে বৃহত্তম সংখ্যাটি ওটা তো থাকেই, আর সবচেয়ে কম যেটা থাকে এটা হলো জিপিএ ক্যালকুলেশন। জিপিএ কত একটা নাম্বার দেয়, আপনি এর মধ্যে কোন রেঞ্জের মধ্যে পড়ছেন, ইফ কন্ডিশন দিয়ে নেস্টেড ইফ এলস ইউজ করে। আচ্ছা, নেস্টেড ইফ এলস এর সাথে তো মোটামুটি সবাই পরিচিত আছেন, পরিচিত নাই এমন কেউ আছেন আপনার মধ্যে? মানে নেস্টেড ইফ এলস কিভাবে লিখতে হয় জানা নাই? জাভাতে আর সি হিসাবে তো সেম জিনিস, একই না নেস্টেড। আচ্ছা, নেস্টেড ইফ এলস জিনিসটা ধরেন আপনার ইফ কন্ডিশন দিয়ে আমি একটা যে কোনো একটা কন্ডিশনতে লিখলাম, আমার যদি কন্ডিশনটা ট্রু হয় ওই স্টেটমেন্ট যেটা থাকবে এটা এক্সিকিউট করবে। তো কন্ডিশন ছাড়া যদি আমার আরও একটা কন্ডিশন লাগে, যেমন জিপি এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে সে যদি 80 থেকে 90 এর মধ্যে অথবা 80 থেকে 100 মধ্যে থাকে সে এ প্লাস পাইছে। তো 80 থেকে 100 মধ্যে যারা মার্কস পায় না তারা কোন ক্যাটাগরিতে পড়বে তাহলে? তো 79 থেকে 60 পর্যন্ত যদি আবার হিসাব করেন তো ওটার জন্য কিন্তু তখন আমার আবার আলাদা আরেকটা কন্ডিশন লাগতেছে। তো একটা ইফ দিয়ে তো আমি দুইটা কন্ডিশন কিভাবে দেখাবো? তো আমার যদি আরেকটা কন্ডিশন লাগে তখন আমার এলস ইফ দিয়ে নিয়ে আসতে হবে। এলস ইফ দিয়ে আপনি শুধু ভিতরে কন্ডিশনটা লিখে দিবেন। আর আপনার যদি একটা রেঞ্জ মেনটেন করতে হয়, যেমন জিপের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, যেহেতু আমার 80 থেকে 99 পর্যন্ত একটা রেঞ্জ আছে, মানে এ প্লাস যদি আমার পাইতে হয় সে 80-র নিচে হইতে পারবে না, আবার 99-এর বেশি হইতে পারবে না, কারণ বা 100-র বেশি হইতে পারবে না, কারণ যেহেতু হাইয়েস্ট মার্কস 100-100-র উপরে তো পাওয়া সম্ভব না, 100-ই পাইতে পারে হাইয়েস্ট হলে। তো ওই রেঞ্জটা দেখার জন্য তখন আপনাদের আবার কন্ডিশনাল অপারেটরগুলো ইউজ করতে হবে। লেস দ্যান ইকুয়াল টু না, লেস দ্যান ইকুয়াল টু তো লাগবে। তো লেস দ্যান ইকুয়াল টু এখানে দিয়ে আপনি কন্ডিশনের ভিতরে লিখলেন যে লেস দ্যান ইকুয়াল টু ধরেন
আপনি যদি 80 শুরু করেন প্রথমটা হবে কি গ্রেটার দেন অর ইকুয়াল টু 80, তারপরে আসতে পারে এন্ড লেস অর ইকুয়াল টু 100। তো এন্ড অপারেটরের মানে কি? এন্ড অপারেটর আমরা কখন ইউজ করি? মানে দুইটা মিলে আমার যদি আমার দুইটা কন্ডিশন থাকে, যদি আমার কখনো এমন কোনো সিচুয়েশন তৈরি হয় যেটার ক্ষেত্রে দুইটা কন্ডিশনের দুইটাই আমার ট্রু হইতে হবে, তখনই আমরা এন্ড অপারেটরের কাছে যাব। যে আমার একটা যদি ফলস হয় তাহলে হইতেছে না। যেমন কেউ যদি আমার 60 থেকে সে 100 থেকে নিচে বা 100 সমান, তো সবাই 0 পাইলেও কিন্তু সে 100 থেকে নিচে আছে। কিন্তু আমার যদি এ প্লাসটা ধরতে হয় তাহলে আমার লাগতেছে কি 80 থেকে বেশি বা 80 সমান। তো ওই কন্ডিশনটা যদি ফলস করে তাহলে কিন্তু আমার আমি যেই স্টেটমেন্টটা আমার এক্সিকিউট করা দরকার বা যে উদ্দেশ্যটা আমার ফুলফিল করতেছে না, তো তখনই আমি এন্ড অপারেটরটা ইউজ করবো যদি আমার দুইটা কন্ডিশনই ট্রু করতে হয়। আর যদি কখনো এমন সিচুয়েশন আছে যে আপনার দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা ট্রু হলে আপনার চলতেছে, হ্যাঁ, তখন আপনি অর অপারেটর ইউজ করবেন। তো অর অপারেটরটা আপনার এরকম আর কি, আপনার কিবোর্ডে দেখবেন একটা এন্টারের উপরে এরকম একটা দাগ আছে, তো ওটা দিলেই হবে। দুইটা সরি, দুইটা দিতে হবে। তো এখন আপনারা ওই কোডটা একটু সবাই লিখবেন জিপিএ ক্যালকুলেশনের। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনাদের এক্সট্রা আরেকটা জিনিস করতে হবে, সেটা আপনি তো কন্ডিশন দিয়ে লিখছেন যে সে এটা পেলে এটা, তো একটা স্টুডেন্ট কত মার্কস পাইছে ওই জিনিসটা ইনপুট দেওয়ার অপশনটা আপনাদের রাখতে হবে। তো জাভাতে কিভাবে ইনপুট নিতে হবে আপনি নেটে সার্চ দিলে কিন্তু পাইছেন, সিম্পল জিনিস। তো প্রথমে একটা ইউজার থেকে আপনি ইনপুট নেবেন যে সে কত মার্কস পাইছে, তারপর আপনি ওই কন্ডিশনের মধ্যে ফালায় তার বলবেন যে সে যে মার্কসটা পাইছে সে কোন গ্রেডের মধ্যে পড়ে, যে গ্রেডে পড়বে ওটা আপনি বুঝলেন। হ্যাঁ কনসোল অ্যাপ্লিকেশন সবাই ইক্লিপস করতেছেন না? ইক্লিপসেই তো। আচ্ছা, নিউ প্রজেক্ট দিয়ে আপনি কনসোল অ্যাপ্লিকেশন দিলে হবে। নতুন একটা প্রজেক্ট তৈরি হয়ে যাবে, ওখানে দেখবেন আপনার এরকম খালি থাকবে, তারপর আপনি যে ক্লাস নিয়ে কাজ করবেন ওই ক্লাসটা লিখবেন। আচ্ছা, আরেকটা জিনিস, তো জাভাতে কিন্তু আপনি কন্ডিশন দিয়ে সব কিছু লিখলেও আপনার কোড কিন্তু রান করবে না। নর্মাল কনসোল অ্যাপ্লিকেশনে আপনার কোড রান করার জন্য ম্যান্ডেটরি কোনটা? মেইন মেথডটা অবশ্যই সবার লিখতে হবে কিন্তু। তো আপনি একটা যে কোনো একটা ক্লাস তৈরি করার সময় ইক্লিপসে যখন আপনি তৈরি করবেন নিউ ক্লাস, নিচে দেখবেন একটা কতগুলো চেক বক্সের মতো অপশন আছে, যে আপনার এখানে আপনার কাছ থেকে ইনপুট চাবে যে আপনি মেইন মেথড ইউজ করবেন নাকি করবেন না। আপনি যদি ক্লাসের মধ্যে মেইন মেথড ইনক্লুড করতে চান, আপনি শুধু ওই মেইন মেথডের এখানে আপনি টিক মার্কটা দিয়ে দিলেই দেখবেন মেইন মেথডটা আপনার ক্লাসের মধ্যে চলে আসবে। শর্টকাট। অথবা আপনি যে কোনো একটা ক্লাস শুরু করে মেইন লেখে কন্ট্রোল স্পেস দিলেও কিন্তু আপনার মেইন মেথডটা চলে আসবে। আপনার যে কোনো একটা জিনিস রান করতে হলে যা লেখার দরকার সবই মেইন মেথডের মধ্যে লিখতে হবে, আউটপুট যদি আপনি কোনো কিছু দেখাইতে চান।